সুলতানি আমলের অনেক আগে মানে প্রাচীন ভারতে সাধারণ কৃষকদের জীবনযাত্রা ঠিক কেমন ছিল? ধরুন তারা যে জমিতে ফসল ফলাত সেটার মালিকানা বা অধিকার সেটা কতটা ছিল তাদের? হুম। আর রাষ্ট্রকে বা তাদের কি দিতে হতো? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক। তো আজ আমরা এই বিষয়গুলো নিয়েই একটু আলোচনা করব। আমাদের হাতে যে সূত্রগুলো আছে, যেমন ধরুন চাণক্যের অর্থশাস্ত্র বা ফাহিয়েন হিউয়েনসাংয়ের মতো যারা পর্যটক এসেছিলেন তাদের লেখা। হ্যাঁ, আর দক্ষিণ ভারতের ওই শিলালিপিগুলো আছে। এগুলো থেকে আমরা সেই সময়ের মানে ধরুন মৌর্য, গুপ্ত বা চোল আমলের একটা ছবি পাই। একদম। এই তথ্যগুলো মিলিয়েই আমরা বোঝার চেষ্টা করব যে প্রাচীন ভারতের কৃষি ব্যবস্থা বা কৃষকদের আসল অবস্থাটা ঠিক কী রকম ছিল। ঠিক। তো শুরু করা যাক সবচেয়ে পুরনো সময়টা দিয়ে, মানে মৌর্য যুগ, খ্রিস্টপূর্ব ৩২১ থেকে ১৮৫। অর্থশাস্ত্র পড়লে যা বোঝা যায়, কৃষকরাই ছিল সমাজের মূল ভিত্তি। মানে খাদ্যটা তো তারাই উৎপাদন করত। হ্যাঁ, তা তো বটেই। বেশিরভাগ কৃষকই কিন্তু রাষ্ট্রের জমিতে চাষ করত, মানে জমিটা রাজার বা রাজ্যের। যদিও অল্প কিছু ব্যক্তিগত জমিও হয়তো ছিল। আচ্ছা, তার মানে চাষ করলেও জমির মালিক কিন্তু কৃষক নয়। তারা কি শুধু চাষ করার একটা অধিকার পেত? হ্যাঁ। এটাকে কি ঠিক স্বাধীন বলা যায়? পুরোপুরি স্বাধীন হয়তো নয়, বলা যেতে পারে একরকম আধা স্বাধীন, কারণ জমিটা তার নয়, রাষ্ট্রের। হুম। আর সেই চাষের অধিকারের বিনিময়ে উৎপন্ন ফসলের একটা নির্দিষ্ট অংশ, সাধারণত সেটা ছিল ১৬ ভাগ, মানে ৬ ভাগের ১ ভাগ, সেটা রাজাকে দিতে হতো রাজস্ব হিসাবে। ও আচ্ছা, ১৬ ভাগ। হ্যাঁ, শুধু তাই নয়, অনেক সময় সেচ ব্যবহারের জন্য আলাদা কর বা অন্য প্রয়োজনে সরাসরি শ্রম দিয়েও কর মেটাতে হতো। মানে শ্রম দিতে হতো হ্যাঁ, কিছু ক্ষেত্রে। তো মালিকানা ছিল না, কিন্তু কর দিলে চাষের অধিকারটা থাকত। এটাই ছিল মৌর্য যুগের মোটামুটি ছবিটা, রাষ্ট্রই প্রধান মালিক। বোঝা গেল। কিন্তু সময় তো থেমে থাকে না। এরপর গুপ্ত যুগে, মানে ধরুন খ্রিস্টাব্দ ৩২০ থেকে ৫৫০, তখন কি পরিস্থিতি পাল্টালো, বিশেষ করে ওই জমির মালিকানার বিষয়টা? হ্যাঁ, গুপ্ত যুগে একটা বেশ বড়সড় পরিবর্তন আসে, আর সেটা সত্যি বলতে কৃষকদের জন্য খুব একটা ভালো ছিল না। তাই নাকি? কিরকম? এই সময় দেখা যায় জমির মালিকানাটা রাষ্ট্রের বা রাজার হাত থেকে বেরিয়ে ক্রমশ ব্রাহ্মণ, মন্দির বা স্থানীয় যারা ক্ষমতাশালী জমিদার গোছের তাদের হাতে চলে যাচ্ছে। কেন্দ্রীভূত হচ্ছে। ও, তার মানে কৃষকদের অবস্থাটা কি দাঁড়ালো? তারা ক্রমশ প্রজা বা যাকে বলে ভাড়াটে চাষি, মানে টেনেন্ট ফার্মার, সেই পর্যায়ে নেমে এলো। আর শুধু তাই নয়, তাদের যে ফসলের ভাগটা দিতে হতো সেটাও বেড়ে গেল। বেড়ে গেল? কতটা? অনেক জায়গায় ১৪ ভাগ পর্যন্ত, মানে ৪ ভাগের ১ ভাগ। যদিও কিছু জায়গায় ১৬ ভাগেরও কথা বলা আছে, কিন্তু মোটের ওপর বোঝাটা বাড়ল। ফসলের ভাগ তো বাড়লই, এর সাথে কি অন্য কোনো চাপও ছিল? খুব গুরুত্বপূর্ণ একটা চাপ ছিল। গুপ্ত যুগেই একটা ভয়ঙ্কর প্রথার খুব চল হয়, বৃষ্টি বা কার্ভি। বৃষ্টি? সেটা কি? বাধ্যতামূলক শ্রম, মানে বিনা পয়সায় কোনো পারিশ্রমিক ছাড়াই কৃষককে রাষ্ট্রের বা ওই জমির মালিকের জন্য খাটতে হতো। বলেন কি, ফ্রি লেবার? একদম। এটা কিন্তু শুধু করের বোঝা নয়, এটা কৃষকের নিজের জমিতে কাজ করার যে মূল্যবান সময়। সেটাই তো। সেই সময়টা তো চলে যেত। তাহলে নিজেদের ফসল ফলাবে কখন? ঠিক তাই। এতে তাদের আয় কমতো, অবস্থা আরও খারাপ হতো। এটা ছিল আসলে একটা চরম শোষণের পথ। হুম। এই বৃষ্টির কথা কি ওই চৈনিক পর্যটকদের লেখাতেও পাওয়া যায়? হ্যাঁ, ফাহিয়েন বা হিউয়েনসাংয়ের বর্ণনায় এর ইঙ্গিত স্পষ্টভাবে আছে। আর শুধু শ্রম নয়, অনেক সময় উপহার বা অন্য সেবাও দিতে বাধ্য করা হতো। আচ্ছা। এই যে বললেন মালিকানা কেন্দ্রীভূত হচ্ছে, ব্রাহ্মণ বা মন্দিরের হাতে যাচ্ছে, আর এই বৃষ্টি বা বাধ্যতামূলক শ্রম, এই ব্যাপারগুলো কি শুধু উত্তর ভারতেই ছিল? দক্ষিণে কি অবস্থা ছিল? ধরুন চোলদের সময়ে, নবম থেকে ত্রয়োদশ শতক। দক্ষিণে জমির মালিকানার ধরনটা একটু অন্যরকম ছিল। তবে কৃষকের অবস্থা যে খুব ভালো ছিল তা নয়। চোলদের আমলে জমির একটা বড় অংশের মালিকানা ছিল হয় গ্রামের সাধারণ সভা বা বিশাল বিশাল মন্দিরগুলোর হাতে। গ্রামসভা? হ্যাঁ, মানে গ্রামের একটা সংস্থা আর কি, যে সাধারণ জমিগুলো চাষ হতো সেগুলোকে বলা হতো ভেল্লান ভাগাই। সেখানে কৃষকেরা নির্দিষ্ট কর দিত, ওই ফসলের ভাগ আর কি, ১৬ বা হয়তো একটু বেশি। আর মন্দির বা ব্রাহ্মণদের যে জমি দেওয়া হতো? হ্যাঁ, ওই যে ব্রহ্মদেয় বা দেবদান জমি, সেগুলোর অবস্থা ছিল আরও খারাপ।
সেখানে যারা চাষ করত তাদের শুধু খাজনা দিলেই হতো না। আরও কিছু করতে হতো? হ্যাঁ, ওই মন্দির বা ব্রাহ্মণদের নানা রকম সেবা করতে হতো, পুজো আচ্চা বা অনুষ্ঠানে সাহায্য করতে হতো। অনেক সময় সেটাও বাধ্যতামূলক। মানে ওই বৃষ্টির মতো একটা ব্যাপার সেখানেও ছিল। উপহার দেওয়ার রীতিও ছিল। তার মানে দাঁড়াচ্ছে, উত্তর হোক বা দক্ষিণ, যুগ পাল্টাক বা রাজা পাল্টাক, কৃষকের মূল সমস্যাটা একই থাকছে। মানে জমির ওপর তাদের নিজেদের কোনো পাকা অধিকার নেই। ঠিক তাই, অধিকারটা প্রায় নেই বললেই চলে। আর ফসলের ভাগ দেওয়ার পরেও ওই বাড়তি শ্রম বা উপহারের বোঝা। নয়তো ব্রাহ্মণ, মন্দির, স্থানীয় প্রভু বা গ্রামসভা। কৃষক সেখানে শুধুই চাষি, ভাগচাষী, প্রজা, বড়জোর অংশীদার। আর ঘাড়ে রয়েছে ওই ফসলের ভাগ, বৃষ্টি আর নানা রকম সেবার দায়। এত কিছুর পর কৃষকদের দুর্দশার ছবিটা তাহলে কেমন ছিল? মানে তাদের রোজগার জীবনটা। খুবই করুণ। ভাবুন একবার, জমির ওপর কোনো আইনি অধিকার নেই। ফলে তারা সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকত। আচ্ছা। তারপর ধরুন খরা হলো বা বন্যা হলো, ফসল নষ্ট। কিন্তু কর বেশিরভাগ সময় মকুব হতো না। সে কি তাহলে? তাহলে আর কি, ধার করতে হতো মহাজন বা রাষ্ট্রের কাছে, ঋণের জালে জড়িয়ে পড়ত। আর তার উপর ওই বৃষ্টি বা বাধ্যতামূলক শ্রম তো আছেই, সেটা তাদের আরও দুর্বল করে দিত। সব মিলিয়ে তাহলে নিজের পরিবারের জন্য যথেষ্ট খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়ত নিশ্চয়ই। বহু ক্ষেত্রেই তাই। নিজেদের ফলানো ফসলের খুব সামান্যই হয়তো তাদের ঘরে থাকত। এটা ছিল একটা ধারাবাহিক শোষণের চিত্র। তাহলে আমরা যা বুঝলাম, এই সুলতানি আমল শুরুর অনেক আগে থেকেই কিন্তু ভারতে কৃষকদের জীবন মোটেই সহজ ছিল না। তারা ফসল ফলাচ্ছে ঠিকই, কিন্তু জমির মালিকানা অন্যের হাতে, আর তাদের ঘাড়ে কর আর শ্রমের বিশাল বোঝা। একদম। আর দুটো জিনিস মনে রাখার মতো, গুপ্ত যুগে করের হারটা বেড়ে যাওয়া, ওই ১৬ থেকে ১৪ হওয়াটা, আর ওই বৃষ্টি বা বাধ্যতামূলক শ্রমের ব্যাপক প্রচলন, এই দুটো কৃষকদের অবস্থাকে আরও খারাপ করেছিল। ঠিক, এই যে তারা জমি চাষ করছে কিন্তু তার মালিকানা পাচ্ছে না, উল্টে এত রকম বোঝা বইছে, এই ধারাটা কিন্তু ভারতের ইতিহাসে পরেও আমরা দেখতে পাই। অবশ্যই। পরবর্তীকালের ভূমি সম্পর্ক, কৃষক অসন্তোষ, এমনকি নানা আন্দোলনের পেছনেও কিন্তু এই প্রাচীন সমস্যাগুলোর একটা লম্বা ছায়া আছে। এখানেই আজ আমাদের আলোচনা শেষ করি। তবে একটা প্রশ্ন বোধহয় থেকেই যায়। প্রাচীন ভারতে কৃষকদের এই যে অধিকারহীনতা, এই যে শোষণ, এর রেশ কি আজও, এত বছর পরেও, ভারতের কৃষি ব্যবস্থায় বা কৃষকের জীবনে কোনো না কোনোভাবে রয়ে গেছে? এটা নিয়ে ভাবা যেতে পারে।